2023 সালের 22 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের একটি ম্যাপ দেখান, যেখানে ইসরায়েলের ম্যাপটা লক্ষ্য করলে দেখবেন ফিলিস্তিনিদের অংশ পশ্চিম তীর, গাজা এবং পূর্ব জেরুজালেমকেও ইসরায়েলের অংশ হিসেবে দেখানো হয়েছে। এরপর পরই কঠোর সমালোচনার মুখে পড়েন নেতানিয়াহু। A theory. Israel withdrawing territory exposes itself to more danger is something he feels in his heart. অনেকেই তখন প্রশ্ন তুলেছিলেন, তবে কি গ্রেটার ইসরায়েল ধারণা বাস্তবায়নের পথে হাঁটতে চাইছেন নেতানিয়াহু? সঙ্গত কারণেই প্রশ্ন উঠছে, গ্রেটার ইসরায়েল আসলে কি? কেন গ্রেটার ইসরায়েল নিয়ে এখন এত আলোচনা হচ্ছে? সম্প্রতি ইসরায়েলের প্রধান ইংরেজি ভাষার পত্রিকা জেরুজালেম পোস্টে প্রকাশিত একটি প্রবন্ধ ভাইরাল হয়। প্রবন্ধটির শিরোনাম ছিল, লেবানন কি ইসরায়েলের প্রতিশ্রুত ভূখণ্ডের অংশ? প্রবন্ধটিতে গ্রেটার ইসরায়েল ধারণাটির উৎপত্তি কিভাবে হয়েছিল সেটি যেমন আলোচনায় এসেছে, তেমনি প্রতীকী বা আধ্যাত্মিক অর্থ থেকে শুরু করে ভৌগোলিক দাবির কথা উঠে এসেছে প্রাসঙ্গিকভাবেই। আসলে লেবাননে ইসরায়েলের আক্রমণের পর থেকে আরও বেশি আলোচনায় আসে গ্রেটার ইসরায়েল। এ ধারণা লেবাননে ইহুদি বসতি স্থাপনে আগ্রহী চরম ডানপন্থী ইসরায়েলিদেরই শুধু উস্কে দিচ্ছে না, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বসতি আন্দোলন নামে পরিচিত একটি সংগঠনকে লেবাননে ইহুদি বসতির সম্ভাব্য স্থানগুলোর মানচিত্র পোস্ট করতেও প্ররোচিত করেছিল। ওই মানচিত্রে সব আরবি নামের পরিবর্তে হিব্রু নাম ব্যবহার করা হয়েছিল। বিশেষ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উগ্র জায়নিস্ট দলগুলোর সাথে জোট সরকার গঠন করার পর থেকেই গ্রেটার ইসরায়েল ধারণাটি মূলধারার আলোচনায় আসতে শুরু করে। প্রবন্ধটিতে যা বলা হয়েছে তার সারসংক্ষেপ হচ্ছে, ইহুদিদের ধর্মগ্রন্থ তোরা বা তাওরাতের বিভিন্ন অংশে ইহুদিদের জন্য যে ভূখণ্ড বা সীমানার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাই আসলে গ্রেটার ইসরায়েল, যা মিশরের নদী থেকে ইউফ্রেটিস নদী বা আধুনিক ইরাক পর্যন্ত বিস্তৃত। জায়নিস্ট আন্দোলনের শুরু থেকেই গ্রেটার ইসরায়েল ধারণাটির প্রচার হতে থাকে। জায়নিস্ট আন্দোলন ছিল ইউরোপীয় ইহুদিদের আন্দোলন, যারা ইউরোপ থেকে ইহুদিদের ফিলিস্তিনে স্থানান্তর করে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছিল। গ্রেটার ইসরায়েল ধারণার প্রথম উল্লেখগুলির মধ্যে একটি পাওয়া যায় জায়নিস্ট কংগ্রেসের 1 বছর পর 1898 সালে জায়নিস্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা থিওডর হার্জেলের ডায়েরিতে। ডায়েরির 711 নম্বর পৃষ্ঠায় হার্জেল একটি ভবিষ্যৎ ইহুদি রাষ্ট্রের জন্য প্রস্তাবিত ভৌগোলিক সীমানার উল্লেখ করেন এবং বলেন, এই অঞ্চলটি মিশরের নদী থেকে ইউফ্রেটিস পর্যন্ত বিস্তৃত হবে। তিনি আরও বলেন কিভাবে এই এলাকা ধীরে ধীরে একটি আরব সংখ্যাগরিষ্ঠ এলাকা থেকে একটি ইহুদি সংখ্যাগরিষ্ঠ এলাকায় রূপান্তরিত হবে। প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে অনুষ্ঠিত প্যারিস শান্তি সম্মেলনে প্রথমবার এই গ্রেটার ইসরায়েলের মানচিত্রটি উপস্থাপন করেছিল জায়নিস্টরা। ওই সময় যুদ্ধে পরাজিত উসমানীয় জার্মান সাম্রাজ্যের উপনিবেশগুলো নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত ছিল। যুদ্ধে বিজয়ী সাম্রাজ্য যেমন ব্রিটেন, ফ্রান্স, ইতালি এবং জাপান। ওই ভাগ বাটোয়ারায় উসমানীয় সাম্রাজ্য যে অঞ্চলটি হারিয়েছিল তার মধ্যে ছিল লেভান্ত এলাকা। 3000 বছরের আরব সভ্যতার কেন্দ্র হল লেভান্ত। 15 শতকের পর উসমানীয় সাম্রাজ্যের অধীনে আসে আরবরা। প্রথম বিশ্বযুদ্ধের পর উসমানীয় সাম্রাজ্যের পতন ঘটলে ফের নিজেদের শাসনের আশা জেগেছিল আরবদের, কিন্তু সুযোগ পেয়েই আরব বিশ্বকে টুকরো টুকরো করে নিজেদের মধ্যে ভাগ করে নেয় ব্রিটেন ও ফ্রান্স। আর সমস্যার সূত্রপাত হয় এখান থেকেই। কিভাবে বুঝিয়ে বলছি। মূলত ব্রিটেন এবং ফ্রান্স মিলে আরব বিশ্বকে যেভাবে ভাগ করেছিল সেখানে দেশগুলোর সীমানা টানা হয়েছিল ইচ্ছে মতো। জানেন কিনা, বর্তমানে আমরা মধ্যপ্রাচ্যের যে মানচিত্র দেখি তা আঁকা হয়েছিল শুধু লন্ডনের 10 নং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে। মার্ক সাইক্স আর ফ্র্যাঙ্কোয়া পিকো নামের 2 ব্রিটিশ ও ফরাসি কূটনীতিক আক্ষরিক অর্থেই পেন্সিল আর রুলার দিয়ে ইচ্ছে মতো দাগ টেনে এঁকেছিলেন দেশগুলোর সীমানা। সংখ্যালঘুদের রক্ষা করার নামে ইউরোপীয় শক্তিগুলো অত্যন্ত সুকৌশলে অঞ্চলটিকে ধর্মীয় বিভাজনের উপর ভিত্তি করে ভাগ করে। এখানে একটা কথা না বললেই নয়, পশ্চিমারা প্রায়ই আরবদের সাম্প্রদায়িকতার জন্য অভিযুক্ত করে। ধর্মীয় ও জাতিগত দ্বন্দ্বকে আরবদের সংস্কৃতির অংশ বলে চিত্রিত করা হয়। কিন্তু এই খ্রিস্টান, মুসলিম, শিয়া, সুন্নি, আরব কুর্দিদের মধ্যে বিভাজনগুলো ব্রিটিশ ও ফরাসিদের হাতেই তৈরি করা হয়েছিল, আরবদের দ্বারা নয়। আসলে সাম্রাজ্যবাদীরা চাইছিল এই অঞ্চলকে অস্থিতিশীল করে রাখতে। নিশ্চয় জানেন, ঔপনিবেশিক শক্তিগুলোর মূল মন্ত্রই ছিল ভাগ করো, শাসন করো নীতি।
ইতিহাসের দিকে তাকালে দেখবেন ঔপনিবেশবাদ যেখানেই ছিল সেখানেই এই নীতি প্রয়োগ করেছে সাম্রাজ্যবাদীরা। ফলে আরবদের মধ্যে চাপিয়ে দেওয়া সীমানা বিভক্তি আর বিভাজনই তৈরি করেছে কেবল। যাই হোক, ফিলিস্তিনি ব্রিটিশ কৌশলগুলোর একটি ছিল জায়নিস্টদের কাছে তাদের ম্যান্ডেট হস্তান্তর করা। 1919 সালের প্যারিস শান্তি সম্মেলনেই জায়নিস্টরা প্রথম একটি ভবিষ্যৎ ইহুদি রাষ্ট্রের জন্য সীমান্তের প্রস্তাব দিয়েছিল। তখনকার শীর্ষ জায়নিস্ট কর্মী এবং ইসরায়েলের ভবিষ্যৎ প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেনগুরিয়ন উপস্থাপন করেছিলেন সেই মানচিত্র। বিশ্ব জায়নিস্ট সংস্থার আঁকা মানচিত্রে পূর্ব তীর, যা জর্ডান নদীর পূর্ব পার্শ্ব, দক্ষিণ লেবাননের অংশ এবং মিশরের সিনাই উপদ্বীপও অন্তর্ভুক্ত ছিল। যদিও ওই সময় মানচিত্রটি প্রত্যাখ্যান করে ব্রিটেন ও ফ্রান্স, কিন্তু ভবিষ্যৎ ইহুদি রাষ্ট্রের সীমানা নিয়ে শুরু হয় দীর্ঘ বিতর্ক। এদিকে 1931 সালের জায়নিস্ট কংগ্রেসে তৎকালীন ট্রান্স জর্ডান ভবিষ্যৎ ইহুদি রাষ্ট্রের অন্তর্ভুক্ত হবে কিনা সেই বিষয়টি সামনে আনেন কট্টরপন্থী জায়নিস্ট নেতা জেব জাবোটিনস্কি, কারণ তিনি মনে করতেন সেটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ জাবোটিনস্কি বর্তমান ইসরায়েলি লিকুদ পার্টির আদর্শিক পূর্বপুরুষ হিসেবে বিবেচিত। 1923 সালে প্রকাশিত হয় তার সবচেয়ে বিখ্যাত লেখা আয়রন ওয়াল। ওই সময় জর্ডান নদীর তীরে ইহুদি বসতি সম্প্রসারণে বাঁধ সেধেছিলেন তৎকালীন ব্রিটিশ কলোনিয়াল সেক্রেটারি উইনস্টন চার্চিল, যিনি পরবর্তীতে যুক্তরাজ্যের দুবারের প্রধানমন্ত্রী হয়েছিলেন। এর পরপরই জাবোটিনস্কি ওই প্রবন্ধে যুক্তি দিয়েছিলেন যে ফিলিস্তিনি ইহুদি বসতি সম্প্রসারণের বিষয়ে কখনোই স্বেচ্ছায় সম্মত হবে না ইউরোপীয়রা, কারণ তার নিজের কথায় কোনো ঔপনিবেশিক শাসনের ইতিহাসে স্থানীয় জনগণের সম্মতি কখনো পাওয়া যায়নি। তিনি যুক্তি দেন যে একটি ইহুদি রাষ্ট্র কেবল তখনই প্রতিষ্ঠিত হতে পারে যদি ইহুদি অধিবাসীরা একটি আয়রন ওয়াল তৈরি করতে পারে, যা স্থানীয়রা ভেদ করতে পারবে না। 1948 সালে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে, কিন্তু তার পুরো ইতিহাস জুড়ে ইসরায়েল কখনোই তার নিজস্ব সীমানা নির্ধারণ করেনি। ইসরায়েলের সীমানা তার 70 বছরের ইতিহাসে প্রায় সব সময় পরিবর্তিত হয়েছে, কারণ ইসরায়েল ক্রমাগত নতুন ভূমি দখল করেছে বা দখলের চেষ্টা করেছে। 1948 সালে ইসরায়েল স্বাধীনতা ঘোষণার পর আরব রাষ্ট্রগুলো এর প্রতিবাদে যুদ্ধে নামলেও শেষ পর্যন্ত সুবিধা করতে পারেনি, বরং যুদ্ধে জিতে ফিলিস্তিনিদের একটা বিশাল অংশকে নিজেদের ভূমি থেকে উৎখাত করে জায়নিস্টরা। যাই হোক, 1967 সালে ফের আরবদের সাথে যুদ্ধে জড়ায় ইসরায়েল। এই যুদ্ধের জনপ্রিয় ইসরায়েলি ভাষ্যটি হল, আরব দেশগুলো হঠাৎ একদিন ইসরায়েলের উপর আক্রমণ করে, কারণ তারা ইহুদিদের ঘৃণা করে, তাদের নিশ্চিহ্ন করে দিতে চায়। কিন্তু সত্য হল, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আরব রাষ্ট্রগুলোর সাথে যুদ্ধ উস্কে দিয়েছিল। এমনকি অস্তিত্ব রক্ষার অজুহাত দিয়ে আরবদের হামলার আগে নিজেরাই হিংস্র আক্রমণ করে বসে মিশরে। যুদ্ধের পরই ইসরায়েলের বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের জেনারেল এটি প্রকাশ্যে স্বীকারও করেছিলেন। 6 দিনের যুদ্ধে একজন ইসরায়েলি কমান্ডার ম্যাথিউ পেলেড ইসরায়েলি পত্রিকা হারেজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, 1967 সালের জুন মাসে আরবদের হাতে ফের আরেকটি হলোকাস্ট বা গণহত্যার আশঙ্কার মিথ্যা ধারণা ছড়িয়ে দেওয়া হয়েছিল এবং ইসরায়েল তার অস্তিত্ব রক্ষার জন্য যুদ্ধ করছিল। এটি ছিল সম্পূর্ণ একটি ব্লাফ। 1967 সালের যুদ্ধে গোটা ফিলিস্তিন, মিশরের সিনাই উপদ্বীপ এবং সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল এবং তার ভূখণ্ডের আকার দ্বিগুণ করে ফেলে। পরবর্তীতে জাতিসংঘের চাপে মিশরকে সিনাই ফিরিয়ে দিতে বাধ্য হয় ইসরায়েল, কিন্তু দখলকৃত গোলান মালভূমি থেকে সরতে অস্বীকৃতি জানায় তেল আবিব। গোলান মালভূমির বড় একটা অংশ এখনও কার্যত ইসরায়েলের দখলে রয়েছে। তবে ইসরায়েলের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল 1982 সালে লেবাননে আক্রমণ। এটি ছিল ফিলিস্তিনের বাইরে একটি দেশের উপর ইসরায়েলের প্রথম বড় আক্রমণ। তবে লেবাননে আক্রমণের আগে থেকেই দেশটিতে চলা গৃহযুদ্ধে খ্রিস্টান সম্প্রদায়কে ফিলিস্তিনের মুক্তি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে প্রক্সি হিসেবে ব্যবহার করছিল ইসরায়েল। লেবাননের খ্রিস্টান ফ্যাসিস্টদের মাধ্যমে ইসরায়েল সাবরা ও শাতিলা শরণার্থী শিবিরে গণহত্যা চালিয়ে বহু মানুষকে হত্যা করে, যেখানে মাত্র 1.5 দিনে প্রায় 3000 ফিলিস্তিনি শরণার্থীকে হত্যা করা হয়। লেবাননে এই আগ্রাসন থেকে ইসরায়েলের দীর্ঘমেয়াদী কৌশলের একটা দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছিলেন তৎকালীন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর সহকারী এরিয়েল শ্যারন। এ স্ট্র্যাটেজি ফর ইসরায়েল ইন দ্য 1980s শিরোনামে ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশনের জার্নাল কিভোনিমে প্রকাশিত হয়েছিল এই কৌশলগত দলিলটি। এতে বিস্তারিতভাবে বলা হয়েছে
কিভাবে ইসরায়েল অন্যান্য আরব দেশগুলোর সাম্প্রদায়িক বিভাজনকে লেবাননের মতো কাজে লাগিয়ে পুরো আরব বিশ্বকে দুর্বল করার কৌশল গ্রহণ করবে। দলিলটিতে বলা হয়েছে, মুসলিম আরব বিশ্ব একটি অস্থায়ী তাসের ঘরের মতো, যা বিদেশিরা তৈরি করেছে, যেখানে জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষার কথা বিবেচনায় নেওয়া হয়নি। সিরিয়া এবং ইরাকের প্রসঙ্গ টেনে বলা হয়েছে, লেবাননের মতোই দেশ দুটিতে সুন্নি ও শিয়াদের মধ্যে বিবাদ চলছে। এই বিবাদকে কাজে লাগিয়ে ভবিষ্যতে সিরিয়া এবং ইরাককে সাম্প্রদায়িক বা ধর্মীয় ভিত্তিতে বিভক্ত করা হবে এবং একসময় দেশ দুটি ভেঙে পড়বে, যা দীর্ঘমেয়াদে ইসরায়েলের জন্য নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করবে। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কৌশলগত দৃষ্টিভঙ্গি তার পুরো ক্যারিয়ার জুড়ে প্রায় এই কৌশলই অনুসরণ করেছে। 2002 সালে তিনি মার্কিন কংগ্রেসকে গণবিধ্বংসী অস্ত্রের কথা বলে ইরাকে আক্রমণের জন্য উস্কে দিয়েছিলেন, যদিও সেখানে গণবিধ্বংসী অস্ত্রের কোনো অস্তিত্ব ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্রের দখলদারিত্ব ইরাককে একটি রক্তাক্ত সাম্প্রদায়িক গৃহযুদ্ধে ডুবিয়ে দেয়, যেখানে শিয়া এবং সুন্নি মুসলিমদের মধ্যে বিবাদকে সুকৌশলে কাজে লাগানো হয়েছিল। সিরিয়ায় ইসরায়েল প্রকাশ্যে নিরপেক্ষতার কথা বললেও পরে স্বীকার করে যে তারা সুন্নি বিদ্রোহীদের অস্ত্র দিয়েছিল। একই সময়ে শিয়া নিয়ন্ত্রিত সরকারের উপর নিয়মিত হামলা চালাত। শেষ করার আগে একটি তথ্য জানাতে চাই। 1919 সালের প্যারিস শান্তি সম্মেলনের পর একটি আমেরিকান অনুসন্ধান কমিশন তৈরি করা হয়েছিল লেভান্ট অঞ্চলের মানুষের মতামত জানতে তারা কী ধরনের ভবিষ্যৎ সরকার চায়। 1919 সালে কিং ক্রেন কমিশন সিরিয়া, লেবানন, ফিলিস্তিন এবং ট্রান্স জর্ডানের 1520টি গ্রামে জরিপ চালায়। 25 লাখ মুসলিম, 5 লাখ খ্রিস্টান, 1 লাখ ইহুদি এবং 1 লাখ দ্রুজদের মধ্যে চালানো এই জরিপে মোট 80% মানুষ গ্রেটার সিরিয়ার পক্ষে ভোট দিয়েছিল। লেবানন, ফিলিস্তিন, সিরিয়া এবং ট্রান্স জর্ডানকে একত্রিত করে একটি সংযুক্ত প্যান আরব রাষ্ট্রই দেখতে চেয়েছিল তারা। গ্রেটার সিরিয়া অবশ্য কখনো বাস্তবায়িত হয়নি, কারণ সেই সময়ের ঔপনিবেশিক শক্তি তা চায়নি। এটি বলার অপেক্ষা রাখে না যে 1982 সালের ইসরায়েলের সেই দলিলটি আরব ঐক্যের অনুপস্থিতির উপর নির্ভরশীল ছিল। ঐক্য সব সাম্রাজ্যের পতন ডেকে এনেছে এবং ইসরায়েলও সম্ভবত এর ব্যতিক্রম হবে না।